মেঘ পিয়নের ব্যাগের ভেতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা। মেঘ পিয়নের ব্যাগের ভিতর মন খারাপের দিস্তা, মন খারাপ হলে কুয়াশা হয়, ব্যাকুল হলে তিস্তা। আজ শ্রাবণে বাতাস বুকে এ কোন সুরে গায়, আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়। মানুষের জীবনে বাইরে যখন বৃষ্টি নামে, ভিতরে নামে একাকিত্ব। বাইরে নদী ফুলে ওঠে আর ভিতরে জমতে থাকে নীরবতা। এই গল্প সেই সব মানুষের যারা একই ছাতের নিচে থেকেও পরস্পরের থেকে বহু আলোকবর্ষ দূরে সরে যায়। এই গল্প শোভনলালের, এই গল্প লাবণ্যের, এই গল্প এমন এক শহরের যেখানে হাজার মানুষের ভিড়েও কেউ কেউ প্রতিদিন একটু একটু করে অদৃশ্য হয়ে যায়। আমাদের সঙ্গে আছেন অমিত রায়, পেশায় মনোচিকিৎসক, পুনেতে থাকে। ফেসবুক নেই, ইনস্টাগ্রাম নেই, মানুষের প্রদর্শনীতে তার বিশ্বাস নেই। শুধু একটা হোয়াটসঅ্যাপ নম্বর আছে কাজের জন্য। বম্বেতে বছর 8 আগে শোভনলালের সঙ্গে আলাপ হয়েছিল অমিত। তারপর ধীরে ধীরে বন্ধুত্ব। দুজনের মধ্যে অদ্ভুত একটা বোঝাপড়া তৈরি হয়েছিল। তবু আশ্চর্যজনকভাবে কেউ কখনো কারো সংসারের ভিতরে ঢোকে, যেন মানুষ দুটো নিজেদের জীবনের অন্তর্মহলে আলাদা আলাদা তালা বন্ধ করে রেখেছিল। আজ দিনটা যেন কেমন কেমন অদ্ভুত একটা নাছোড়বান্দা বৃষ্টি শুরু হলো। শোভনলাল দিন কয়েক আগে ফোনে বললো আর চলে এলাম। অবশ্য না এসে কি বা করতাম, ওর এই ফোনটা। হ্যালো অমিত। বলছি হ্যালো। এই অমিত, একটা কথা বলবো? হ্যাঁ হ্যাঁ বলো না। লাবণ্য ভালো নেই জানো। কেন, কি হলো? শারীরিক? না, মানসিক। আর যেন রিতম কেমন যেন হয়ে যাচ্ছে। সে কি ডিপ্রেশন নাকি? হয়তো, আমি বুঝিনি অমিত, কখন যে ওরা এত একা হয়ে গেল। মানুষ হঠাৎ একা হয় না শোভন, ধীরে ধীরে হয়, প্রতিদিন একটু একটু করে। বেশ, আমি তো যাচ্ছি, একবার দেখে নেবো না হয়। কবে নাগাদ আসার প্ল্যান গো? কতদিনের জন্য? এই তো নেক্সট উইকে যাওয়ার প্ল্যান, ম্যাক্সিমাম 8-10 দিন। প্রায় 20 বছর পর কলকাতার বাড়িতে যাচ্ছি। ইনফ্যাক্ট কলকাতায় যাচ্ছি, ফলে বুঝতেই পারছি। বেশ 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 বেশ, তাহলে তোমার ওই 2-3 দিনের জন্য আমাদের গ্রাউন্ড বাড়িতে চলে এসো। কলকাতার বাড়িতে থাকবো না ওই সময়। আচ্ছা, আর এই সময়টা গ্রামের বাড়িতে একটা বড় করে পুজো হয়। তাই নাকি? হ্যাঁ, বা পুজোটাও বেশ উপভোগ করা যাবে, আর ধরো সেই সঙ্গে গ্রামটাও একটু ঘুরে নেওয়া যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। শহরে মানুষ হওয়ায় গ্রামকে তো ঠিক মতো দেখাই হলো না কখনো। একদমই। উত্তর 24 পরগনার রাজীবপুর, গুমা স্টেশন থেকে আরও ভিতরে, ভ্যান রিকশায় ঘণ্টাখানেক। আষাঢ়ের প্রথম দিন থেকে এখানে বর্ষামঙ্গল উৎসব হয়। কদম ফুলের গন্ধে ভরে ওঠে সেই গ্রাম। অমিত ট্রেনে চলেছে, এসি কামরায় লোক কম। বাইরে বৃষ্টিধারার অক্লান্ত বর্ষণ, জানালার কাঁচে বৃষ্টির রেখাগুলো এমনভাবে নেমে আসছিল যেন আকাশ নিজের ডায়েরি ছিঁড়ে ছিঁড়ে
পৃথিবীর দিকে ছুঁড়ে দিচ্ছে। আমার সারাটা দিন মেঘলা আকাশ বৃষ্টি তোমাকে দিলাম। ট্রেন কোথাও থেমে যাচ্ছে, কোথাও দাঁড়িয়ে থাকছে দীর্ঘক্ষণ। বাইরে শহর ডুবে গেছে জলে, রাস্তার আলো কাঁপছে। অমিত জানালার বাইরে তাকিয়ে হঠাৎ ভাবলো, মানুষের মনও কি এইরকম? উপরে আলো, ভিতরে জল জমে থাকা অন্ধকার। আজ অমিতের আরেকজনের কথা বেশি করে মনে পড়ছে। তার নামও ছিল লাবণ্য। আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তে বাতাসটুকুর মতো। লাবণ্য খুব সুন্দর গান গাইতো। শুধু গাইতো না, শহর তার গলার ভেতরে বাঁচত। একটা সময় তার গান থাকলে কলকাতার হলগুলো উপচে পড়ত। রবীন্দ্র সদন, জিডি বিড়লা সভাগার, কলা মন্দির, শিশির মঞ্চ। আলো নিভে যেত, নিঃশ্বাস বন্ধ করে বসে থাকতো হাজার মানুষ। মঞ্চে এসে দাঁড়াতো লাবণ্য। মানুষ বুঝতো সুরেরও শরীর আছে, বেদনারও রং আছে, অপেক্ষারও একটা মুখ আছে। সেই মুখের নাম লাবণ্য। আজকের অনুষ্ঠানের শেষ শিল্পী লাবণ্য সেন। বিকশিত প্রীতি কুসুম হে, আনন্দ বসন্ত সমাগমে। বিকশিত প্রীতি কুসুম হে, বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিত কাননে। লাবণ্য? বাহ, নামের মতোই। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণ। অমিতের সম্বিত ফিরে আসে। তার লাবণ্য কোথায় হারিয়ে যায়। আজও সে যাচ্ছে আরেক লাবণ্যর কাছে, কিন্তু এ তো আর সে। ট্রেন থামলো গুমা স্টেশনে। এখান থেকেই যাবে রাজীবপুর। কিছু লোক নামলো, তারপর তারা সবাই যেন জলস্রোতের মতো মিলিয়ে গেল রাত্রির ভেতরে। রাত তখন 11:30। কলকাতার কিছু জায়গায় তখনও আলো জ্বলছে, কফি শপে গল্প চলছে, কারো প্রেম শেষ হচ্ছে, কারো প্রেম শুরু। কিন্তু এখানে রাত মানে সত্যি রাত, এক বিশাল কালো নৈঃশব্দ। রাত কত হলো যেন? উত্তর এলো না। কিছু প্রশ্নের উত্তর পৃথিবী দেয় না, শুধু পাশে বসিয়ে রাখে মানুষকে অন্ধকারের ভেতরে। ফোনটা কোথায় গেল রে বাবা? এই তো দেখি একটা ফোন করে। এখন ফোনটাও লাগছে না। এই তো জীবন কালিদা। কালিদাসের মেঘদূতের মতো আজও মেঘেরা বার্তা বয়ে নিয়ে যাচ্ছে। একজন মানুষের নিঃসঙ্গতা আরেকজন মানুষের কাছে। শোভনলাল বলেছিল স্টেশন থেকে বেরিয়ে বাঁ দিকে নেমে যাবে। বেশ, ও আচ্ছা, এই বাঁ দিকটাই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো একটা কাঁচা রাস্তা। বলেছিল সোজা চলে আসতে। বেশ, এবার হাঁটতে শুরু করি। সবটাই তো ঠিক ছিল, কিন্তু পথটা কাদা মাখা। ওরে বাবা, এ তো জল জমে আছে কোথাও কোথাও। একটু বাঁচিয়ে চলতে হবে, কিন্তু বাঁচাবো যে, দেখবো কি করে? ওরে বাবা, আলো কই? এ তো লোডশেডিং চলছে। চাঁদের আলোই একমাত্র ভরসা। চাঁদের আলো ভাঙা ভাঙা হয়ে পড়েছে। গতকাল পূর্ণিমা গেছে, তবু চাঁদ এখনো প্রায় গোল। মনে হচ্ছিল
আকাশের বুকেও যেন আজ একটা অসমাপ্ত ভালোবাসা ঝুলে আছে। এই দেখো জলে পড়লো পাটা। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এটা কি আসছে মনে হচ্ছে তো, একটা ভ্যান আসছে। বাহ, বৃষ্টি ভেজা রাস্তার উপর তার হেডলাইটটা যেন একটা একলা জোনাকির মতো কাঁপছে। আচ্ছা, হাত দেখাবো নাকি? থামবে কি? মনে হয় না, তবু হাত দেখায় একবার, যদি থামে। কোথায় যাবেন কর্তা? এত রাতে রাস্তায় একা একা হাঁটছেন? ওই রাজীবপুর। ও রাজীবপুর, তা রাজীবপুরের কোথায় কর্তা? সেটা তো ঠিক জানি না, তবে একটা স্কুলের পাশে নাকি। উঠে আসুন উঠে আসুন, রাতের রাস্তা একা হাঁটার জন্যে নয়, বাকি পথটা দুজনে গপ্প করতে করতে চলে যাব। তো আপনিও বুঝি ওদিকেই যাচ্ছেন নাকি? আগে আমি বাগদিপাড়ায় থাকি, আপনাকে স্কুলের সামনে নামিয়ে দিয়ে তারপর যাব। আচ্ছা বাবু, ফোন করে দেখলেও তো জানতে পারেন। ধুর, ফোনটা বন্ধ হয়ে গেছে। সব আলোই তো এক সময় নিভে যায় বাবু, কেউ চার্জ ফুরিয়ে, কেউ মন ফুরিয়ে। গলায় যেন বৃষ্টি ভেজা বাঁশির সুর। আগে কিছু বললেন বাবু? না না, তুমি চলো। আচ্ছা বাবু, আপনি কার ঘরে যাচ্ছেন? শোভনলাল অধিকারী। এই সময়টায় ওদের বাড়িতে একটা উৎসব হয়। ও শোভনলাল, ওই যার কথা কইলেন তারে তো চিনি না, কিন্তু ওটা তো অবনীদের বাড়ি। বুঝে গেছি কর্তা, চলুন। তা আপনি কি এত রাতেই ফেরেন? না বাবু, এর অনেক আগেই ফিরি। আজ গেছিলুম তেঁতুলতলায় একটা পালা দেখতে। কি পালা গো? শ্রীরাধার মানভঞ্জন। আহা, কি গান সব! হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে, পরাণ পুতলি মোর ফিরে নাহি বন্ধে, কি আর বলিব। বাহ বাহ, তোমার গানটা তো অসাধারণ। একটা সময় আমিও অনেক পালা করতাম বাবু, দুঃখের গান, আনন্দের গান, এই দুনিয়ার কত রং দেখেছি। গান গাইলেই মনটা ভালো হয়ে যেত। কিন্তু তারপর বাপটা মরে গেল, আর যে মেয়েটারে ভালোবেসেছিলাম সেও চলে গেল। সে কি, চলে গেল মানে? আমারে ছেড়ে অন্য ঘাটে নৌকো বাঁধলো, আমি দাঁড়িয়ে রইলাম নদীর পাড়ে, নৌকো চলে গেল। তারপর থেকে আমি একাই পথ হাঁটি। এই যে বাবু, এসে গেছে ওই ওই বাড়িটা, চলুন চলুন আপনাকে ঢুকিয়ে দিই। বেশ, এবার তবে তোমার ভাড়াটা বলো। না না, ছি ছি, এ বাবা, আপনার কাছ থেকে টাকা নেব? এই ঝড় জলের রাতে এতটা পথ একজন মানুষ সঙ্গ দিল, এটাই তো অনেক পাওয়া। আজকের রোজগার আমার হয়ে গেছে বাবু, এত বেশি টাকা নিয়ে আমি কি করব? একা মানুষ, আমার দিব্যি চলে যায়। সে আবার কি, কিন্তু তুমি তো আমাকে সাহায্য করলে, তার বিনিময়ে কিছু তো পাওয়া উচিত। পেয়েছি তো বাবু, এতটা সময়, ভালো ব্যবহার, একটু সম্পর্ক। খেয়াল করেননি শুরুতে আপনি বলেছিলেন আপনি করে, কখন যে তুমিতে নেমে এলেন। এই বদলটাই তো আসল পাওয়া বাবু। কিছু মানুষ প্রথম আলাপেই তুই বলে, সেখানে অহংকার থাকে, আর আপনি সম্মান দিতে জানেন। আর যে সম্মান দিতে জানে সে ভালোবাসতেও জানে। বাহ বাহ, তুমি তো দারুণ কথা বলো গো। আগে আমি যে কাজটা করি ওইটা আমার পেশা বাবু, কিন্তু মানুষকে বোঝা ওইটাই আমার নেশা। বাবা গেল, মা গেল, প্রেমিকাও চলে গেল, তাই এখন প্রয়োজনটুকু মিটলেই হলো। তবে একটা নেশা আছে আমার, আমি কবিতা লিখি। সত্যি? হ্যাঁ। লিখে কাকে শোনাও? আমার গুরুদেবকে। আহ, তা তোমার গুরুদেব কোথায় থাকেন? এই যে এখানে, বুকের ভিতরে, আমার অন্তরে। যেমন আপনাদের রবীন্দ্রনাথ, তিনিই তো আমার গুরুদেব বাবু। না, একদম বাবু নয় কিন্তু এখন থেকে, দাদা। তোর নামটা যেন কি? আগে আমার নাম বিবেক, বিবেক দাস। চলুন বা দাদা, আপনাকে বাড়িতে ঢুকিয়ে দিই। বেশ, আচ্ছা এই নাও আমার কার্ড, ঠিকানা, ফোন নম্বর সব লেখা আছে। কখনো দরকার হলে ফোন করো কিন্তু। আচ্ছা দাদা,
অবনী, ও অবনী, অবনী বাড়ি আছো নাকি? ও অবনী! আরে অমিত, এসো 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 এসো। কি অবস্থা দেখো, কত রাত হয়ে গেল, তোমাকে ফোনেও পাচ্ছি না। ইস, বৃষ্টিতে খুব কষ্ট পেতে হয়েছে নিশ্চয়ই। আর না গো, এই যে বিবেক, ও কিন্তু পেতে দেয়নি। ও আমি আসি দাদা, প্রণাম। অমিত দাঁড়িয়ে রইল। ভিজে রাতের ভেতর ভ্যানের ছোট্ট আলোটা ধীরে ধীরে মিলিয়ে গেল। মনে হচ্ছিল একজন মানুষ নয়, একটা কবিতা চলে যাচ্ছে। হে চলো উপরে চলো, ফ্রেশ ট্রেশ হয়ে নাও, তারপর খেয়ে দে শুয়ে পড়ো, কাল সকাল অনেক কথা হবে। আচ্ছা, এই লাবণ্য কোথায়? আরে লাবণ্য সন্ধে থেকেই খুব মাথা যন্ত্রণার কষ্ট পাচ্ছিল গো, ঘুমের ওষুধ খেয়ে শুয়ে পড়েছে। আচ্ছা ঠিক আছে, বেশ চলো। চলো। রাতে অমিতর ঘুম আসছিল না। আজ যেন অনেক বেশি করে মনে পড়ছে ওর লাবণ্যকে। অমিতের পায়ের দিকে জানালাটা খোলা, দূরের আকাশটাকে কাছের মনে হচ্ছে, আর গোল চাঁদটা। বৃষ্টি ভেজা দুপুর, বইয়ের গন্ধ, চায়ের কাপ। আচ্ছা, তুমি সবসময় তো চুপচাপ থাকো কেন? আমি তো শুনি। কি শোনো এত? মানুষ, মানুষ? মানুষ কি শোনার জিনিস নাকি? আরে সবচেয়ে বেশি মানুষের কথা নয়, নীরবতা। জানো, আজকাল আমি না গান গাইবার আগে একটু একটু ভয় পাচ্ছি। কেন কেন? মনে হয় গান যদি আমাকে ছেড়ে চলে যায়, আমি যদি একা হয়ে যাই, তাহলে? তাহলে আমি বাঁচবো না মিতা। ধুর, গান তোমাকে ছেড়ে যাবে না, তুমি গানকে ছেড়ে যেতে পারো। কি জানি, মানুষ ভাবে প্রেম ভেঙে গেলে মানুষ ভাঙে, কিন্তু তা নয় জানো তো। মানুষ ভাঙে যখন তাকে আর প্রয়োজন হয় না। আজ এত বিষণ্ণ কেন বন্যা? কি জানি। জানো মিতা, মানুষের জীবনে সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যু কোনটা? বলো কোনটা? যখন সে বেঁচে থাকে কিন্তু তার ভিতরের মানুষটা মরে যায়। বন্যা, মিতা, আচ্ছা ধরো আমি যদি কোনোদিন খুব বিখ্যাত হয়ে যাই, আরে হবে হবে। তাহলে তুমি কি করবে? আমি তো সামনের সারিতে বসে গান শুনবো। আচ্ছা, আর যদি কোনোদিন গান হারিয়ে ফেলি? তাহলে ঠিক খুঁজে দেবো তোমাকে। পরদিন মানে রবিবার সকাল, ব্রেকফাস্ট টেবিলে প্রথমবার একসঙ্গে বসলো সবাই। মনের কথা ঝড়ো ঝড়ো বাজে, সারা প্রহর আমার বুকের মাঝে। লাবণ্য আজ কিছুটা স্বাভাবিক। ঝড়ো ঝড়ো চোখের নিচে কালি থাকলেও বাজে, মুখে এক আশ্চর্য সৌজন্য। আজ সে যেন আকাশের নিজের ভেতরেই বসে মনের আছে। কথা। কফিটা বেশ ভালো বানিয়েছি। আর একটা কফি নেবেন অমিতা? হ্যাঁ নিতেই পারি, কিন্তু আপনি নিজে খাচ্ছেন তো। এই তো খাচ্ছি খাচ্ছি। আজকাল না খিদে আমার সময় বুঝে আর আসে না। এই কথাটা বলার সময় লাবণ্যের চোখে এমন এক ক্লান্তি ছিল, যেন বহু দিন ধরে সে নিজের জীবনটাই বহন করে চলেছে। হে চলো অমিত, এই ব্যালকনিতে যাই, অনেক কথা আছে। এদিক দিয়ে এসো, একটু দেখে দেখে। এই হ্যাঁ এদিকটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। দুজন বন্ধু এসে দাঁড়ালো ব্যালকনিতে। সামনে ভেজা আকাশ, নিচে বৃষ্টি ধোয়া গ্রাম, আর মাঝখানে একটা ভাঙতে বসা সংসারের নীরবতা। অমিত, লাবণ্য কি সত্যি এতটা খারাপ অবস্থায়? দেখো সোহন, একাকিত্ব খুব নিঃশব্দে মানুষকে মেরে ফেলে। এটা কিন্তু কোনো নাটকীয় অসুখ নয়। আচ্ছা। এটা রোজ একটু একটু করে ভিতরের আলো নিভিয়ে দেয়। একাকী মানুষের জানো তো বিষণ্ণতায় ভোগার সম্ভাবনা প্রায় দ্বিগুণ। আচ্ছা।
কারণ মানুষ আসলে জন্মগতভাবে সামাজিক প্রাণী, তার মস্তিষ্ক তৈরি হয়েছে সংযোগের জন্য। কিন্তু ধরো যখন সে দীর্ঘদিন অর্থপূর্ণ সম্পর্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তখন তার মস্তিষ্ক বিপদের সংকেত পেতে শুরু করে। মানে শরীর ভাবে সে একা, অরক্ষিত, বিপন্ন। আচ্ছা আচ্ছা। ফলে সারাক্ষণ একটা অদৃশ্য দুশ্চিন্তা কাজ করে। তার ঘুম ভেঙে যায়, হৃদস্পন্দন বদলে যায়, ওই যে কর্টিজল, জানো তো নাম, কর্টিজল বাড়তে থাকে। মানুষ বাইরে থেকে স্বাভাবিক দেখালেও ভেতরে ভেতরে যুদ্ধ চালিয়ে যায়। দেখো, সত্যি বলতে কি, একাকিত্ব শুধু মানসিক সমস্যা নয়, জানো। এর সবচেয়ে বড় কারণগুলোর একটা হলো সোশ্যাল আইসোলেশন। আচ্ছা। ভাইয়া, মানুষ আজ ভার্চুয়াল দুনিয়ার সঙ্গে কানেক্টেড, ঠিক। কিন্তু বাস্তব পৃথিবী থেকে ডিসকানেক্টেড। এই যে ধরো সারাক্ষণ ফোনে থাকা, আরে এটা যোগাযোগ নয় গো, এটা কি জানো, অনেক সময় নিজেকে হারিয়ে ফেলার একটা আধুনিক উপায়। তাই গো, রিতম সারাক্ষণ ফোনে থাকে, জানো। তার কারণ ওরা একটা ভয় নিয়ে বড় হচ্ছে, ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। আচ্ছা। জানো শোভন, ওরা সবসময় ভাবছে সবাই যেন কোথাও পৌঁছে যাচ্ছে, শুধু আমি বাদ পড়ে যাচ্ছি। আসলে আগে মানুষ জানতো না কে বিদেশে যাচ্ছে, কি করছে, কে কোথায় ঘুরতে যাচ্ছে, কে কাকে ভালোবাসছে। ঠিক। কিন্তু দেখো, এখন প্রতিদিন স্মার্টফোন মানুষকে মনে করিয়ে দিচ্ছে তুমি পিছিয়ে আছো। আর এটাই ধীরে ধীরে হীনমন্যতায় বদলে যায়। আর হীনমন্যতা কি জানো, কি? মানুষকে সবচেয়ে দ্রুত একা করে দেয়। তাহলে আমরা তো ভাবতাম প্রযুক্তি মানুষকে কাছে এনেছে গো। কাছে এনেছে? হ্যাঁ। মানুষ এখন পৃথিবীর যে কোনো প্রান্তে ভিডিও কল করতে পারে, কিন্তু পাশের ঘরে বসা মানুষটার, তার চোখের জল দেখতে পায় না। ঠিক। এটাই ট্র্যাজেডি। কিরকম জানো, 15 থেকে 30 এই যে বয়সের মানুষগুলো, তারা সবচেয়ে বেশি ভালনারেবল। আচ্ছা। ওরা কিন্তু জীবনের সবচেয়ে সক্রিয় সময় আছে, কলেজ, চাকরি, সম্পর্ক, তারপরে ধরো সোশ্যাল মিডিয়া, সব মিলিয়ে একটা কনস্ট্যান্ট ওদের উপরে এই পারফরমেন্সের প্রেশার। আচ্ছা আচ্ছা। আর সবাই যেন কেমন মঞ্চে দাঁড়িয়ে অভিনয় করছে। আর আসলে কেউ সত্যিকারের মানুষ হয়ে বাঁচছে না। তাহলে তাহলে উপায় কি? উপায়? হ্যাঁ। মানুষকে আবার মানুষের কাছে ফিরতে হবে, আড্ডায় ফিরতে হবে, স্পর্শে ফিরতে হবে, অকারণ গল্পে ফিরতে হবে। মনে আছে আজ থেকে 15-20 বছর আগে, আরে অফিস থেকে ফিরে মানুষ চায়ের দোকানে বসতো, একদমই, রকে আড্ডা মারত, কারো প্রেম ভাঙতো, কারোর গড়তো, কারো কবিতা পড়া হতো, কারো রাজনীতি। আরে মানুষ মানুষকে ছুঁতো। আর এখন অফিস থেকে ফেরার সময়ও ফোন, বাড়ি ফিরেও ফোন, কাজ না থাকলেও রিলস, ব্লগ, স্ক্রল স্ক্রল স্ক্রল। মানুষ এখন আঙুল চালায় বেশি আর হৃদয় কম। আমি কি লাবণ্যকে হারিয়ে ফেলছি অমিত? তুমি ওকে হারাওনি, তুমি ওর পাশে দাঁড়ানো বন্ধ করে দিয়েছো। দুটোর মধ্যে পার্থক্য আছে শোভন। শোনো, মানুষ শুধু রুটি খেয়ে বাঁচে না। ঠিক। মানুষ বাঁচে কেউ তার জন্য অপেক্ষা করছে, এই অনুভূতিতে। কেউ তার কথা শুনবে এই বিশ্বাসে। কেউ বলবে, আজ এত দেরি করলে কেন গো? এই ছোট ছোট কথাগুলোই মানুষকে আত্মহত্যা থেকে ফিরিয়ে আনে কখনো কখনো। সকালবেলার আলো কখনো কখনো মানুষের মুখের উপর সত্যিটা বলে ফেলে। শোভনলালের মুখেও আজ সেই আলো পড়েছে। রাত জাগা ক্লান্তি, অনুতাপ আর এক অদ্ভুত অপরাধ বোধ। মনে হচ্ছিল সে যেন নিজের সংসারের সামনে দাঁড়িয়ে
নিজেকেই চিনতে পারছে না। আমার অবস্থাটাও তাই অমিত। অফিসে এত চাপ, এত মিটিং, এত টার্গেট, ও যে বাড়িতে এসো অফিসটাই মাথার ভিতর ঘুরতে থাকে শুধু। ফলে ফলে লাবণ্যকে সেই অর্থে ঠিক সময় দিতেই পারি না। না না, এটা কি বলছো তুমি? সময় দেওয়া আর পাশে থাকা দুটো আলাদা জিনিস শোভন। আচ্ছা, অনেক মানুষ সারাদিন একই বাড়িতে থেকেও একজন আরেকজনের কাছে পৌঁছতে পারে না। শোভনলাল কিছু বলতে গিয়েও থেমে গেল। তার চোখের ভেতর তখন একটা পুরনো বিকেল ভেসে উঠেছে, একটা খুব সাধারণ বিকেল, যে বিকেলের ভেতরেই ধীরে ধীরে জন্ম নিচ্ছিল একটা দূরত্ব। লাবণ্য সেদিন খুব খুশি ছিল, যদিও কোনো বিশেষ কারণ নেই। কিছু কিছু দিন মানুষের মন নিজেই নিজের উৎসব হয়ে ওঠে। সেদিন তেমনই একদিন। ঢাকায় শাড়ি পরে ফুলদানিতে ফুল সাজাচ্ছিল লাবণ্য। তার মুখে তখন এমন আলো যেন বহুদিন পর সে আবার নিজের ভিতরে ফিরে এসেছে। হ্যালো সুচরিতা, বল বল, কতদিন পর। খুশি? হ্যাঁ রে, না 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 না, সেসব কিছু নেই। জন্মদিন নয়, কোনো দিনই নয়। আর মনটা ভালো লাগার দিন, এমনি এমনি ভালো লাগছে। না না রে, স্পেশাল কিছু নাই। দাঁত কেউ জানে না, কেউ জানে না, মন জানে এ মন আমার হারিয়ে যায় কোনখানে। এই শোন, রাখি রে, চলে আসিস। কি ম্যাডাম, আজ যে খুব খুশি খুশি ভাব। পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর। আমি তো এমনি, কেবল তুমি দেখতে পাও না তাই। আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী। ওরে বাবা, একেবারে বিদেশিনী। বেশ, তা তোমার স্বদেশনীটিকে শুনি। আছে আছে, শ্রীমতী লাবণ্য অধিকারী, আমার মিষ্টি বউ। দেখো বাবা, প্রকাশ পেলেই মারা যাব। বালাই ষাট। 60 হতে খুব বেশি দেরি নেই স্যার। আহা, আমার ক্ষেত্রে অত ঠিক, কিন্তু তোমার ক্ষেত্রে নয়। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই শোনো না, বলো বলো বলো। একটা কথা বলি। কাল অফিসটা ঢুকতাম, দেখো আমি তখনও তোমাকে কিছু বলি? একদমই না, একদমই না। বিশেষ কিছু চাইও না। তাই বলছিলাম, কাল চলো না সকাল সকাল বেরিয়ে পড়ি। কোথায়? খুব দূরে নয়, ধরো শান্তিনিকেতন। শান্তিনিকেতন? আচ্ছা খুব ইচ্ছে করছে গো, কোপায়ের ঠান্ডা জলে একটু পাটা ডোবাই। আর শোনো না, ব্রেকফাস্টটা না নবান্নতেই সারবো, আর লাঞ্চটা বনলো কি না ঘরে বাইরে? না না, এর একটাতেও নয় মশাই, বরিশালের হেঁসেল। ওদের মাটনটা লাজবাব, খাবো কিন্তু। ওই আর যদি ওই ভাপা ইলিশটা থাকে? লাভলি। রাধিকা সানিয়াল, এই নাও তোমার শ্রী রাধা। হ্যালো, সে কি? কখন? পরশুদিন সাবমিট? তাহলে তো কালকে দিল্লি রওনা হতে হয়। আচ্ছা আচ্ছা, আমি দেখছি। হ্যাঁ, তুমি টিকিটের ব্যবস্থা করো। দুপুরের দিকে কিছু পাও কি না দেখো। তাহলে সন্ধ্যের মধ্যে পৌঁছে যাব। হ্যাঁ হ্যাঁ, আজ রাতে বসেই রেডি করে ফেলবো। হ্যাঁ হ্যাঁ, রাখছি। হ্যাঁ মিস্টার কাপুর, আমি কাল দিল্লির ফ্লাইটটা নিচ্ছি। না, রিপোর্ট আজ রাতের মধ্যেই মেল করো। লাবণ্য, দেখো না।
ঠিক আছে ঠিক আছে, রওনা হয়ে যা। ও ব্যাগ তো রেডি আছে। না মানে শোনো শোনো না না। যখন বাজলো বাঁশি ওফো। তখন কেন যাবেই যমুনা। আহা, বাজে কথা বলো না, বিষয়টা বোঝার চেষ্টা করো লাবণ্য। বুঝেছি তো, এতকাল ধরে তো বুঝেই আসছি, আজ নতুন করে কেন বোঝাচ্ছ? যাও যাও যাও, খেয়ে নাও, কাল সকাল সকাল বেরোতে হবে। শোভনলাল তখনও বুঝতে পারেনি মানুষের সম্পর্ক একদিনে ভাঙে না। প্রতিবার না যাওয়া, প্রতিবার আজ নয়, প্রতিবার অফিস আছে, এই ছোট ছোট অপূর্ণতারাই একদিন জমে ওঠে এক বিশাল একাকিত্বে। আর সেই একাকিত্ব ধীরে ধীরে মানুষের ভিতর থেকে গান কেড়ে নেয়, আলো কেড়ে নেয়, বেঁচে থাকার ইচ্ছেটুকুও কেড়ে নেয়। মানুষের জীবনে কিছু কিছু আলোচনা থাকে যেগুলো আসলে আলোচনা নয়, স্বীকারোক্তি। এই ব্যালকনির সকালটাও তেমন। একজন মানুষ প্রথমবার বুঝতে শিখেছে তার সংসারে আসবাবপত্র ছিল, অভাব ছিল না কিছুরই, শুধু সম্পর্কগুলো ধীরে ধীরে অক্সিজেনহীন হয়ে পড়ছিল। তারপর ওই যে গম্ভীর হয়ে গেল, আর স্বাভাবিক হতেই পারল না। একসঙ্গে খেলো না, বললো পরে খাবে, মানে একেবারেই 440 ভোল্ট। তাই? হ্যাঁ, সব কথায় অদ্ভুত রিয়াকশন, ঝাঁঝিয়ে কথা বলা, কি বলছো? এই আর কি। শোভন, কি জানো, তীব্র একাকিত্ব থেকে বাঁচার কোনো পথ না পেয়ে মানুষ অনেক সময় আত্মক্ষতির সিদ্ধান্ত নিয়ে ফেলে। তাই? কারণ এক সময় সে আর নিজের অস্তিত্বর মূল্য খুঁজে পায় না। আর মজার কথা কি জানো, কি? আমরা ভাবি একাকিত্ব শুধু মন খারাপ, আসলে এটা শরীরেরও অসুখ। আচ্ছা। যেমন হৃদরোগের ঝুঁকি বাড়ে, তারপর স্ট্রোকের আশঙ্কা বাড়ে, ডায়াবেটিস, হাইপারটেনশন, জানোই তো সব কিছুর সঙ্গে এর একটা গভীর সম্পর্ক আছে। আচ্ছা। এমনকি তুমি জানো, দীর্ঘমেয়াদী একাকিত্ব শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমিয়ে দেয় কিন্তু। অমিত, তুমি যা বলছো, একাকিত্ব এত মারাত্মক সমস্যা? একাকিত্ব মানুষের অন্যতম সাধারণ অভিজ্ঞতা, আচ্ছা। কিন্তু কি জানো, সবচেয়ে কম আলোচিত। গবেষণা বলছে 18-র নিচে প্রায় 80% মানুষ অন্তত মাঝে মধ্যে একাকিত্ব অনুভব করে। আচ্ছা। আর 65-র ওপরে প্রায় 40%। বুঝে দেখো, অর্থাৎ এই পৃথিবীতে একাকী মানুষের সংখ্যা ওই আকাশের তারার মতো। আচ্ছা। তবু প্রত্যেকে ভাবে আমার কষ্টটা কেউ বুঝবে না। জানো, যারা একাকিত্বে ভোগে তারা নিজেদের অদৃশ্য মনে করে, গুরুত্বহীন মনে করে, যেন এই বিরাট পৃথিবীর বিশাল ভিড়ে তাদের জন্য কোনো জায়গাই নেই। হয়তো হয়তো লাবণ্য তাই ভাবতে শুরু করেছে, জানো। হ্যাঁ, উপলব্ধি খুব বড় জিনিস, জানো তো। একটু চা হলে মন্দ হতো না। হ্যাঁ হ্যাঁ, চা চা। এই যে শুনছো, আমাদের জন্য 2 কাপ চা দেবে নাকি? আচ্ছা, দিচ্ছি দিচ্ছি। এই, ওকে ডেকে নেবো? হ্যাঁ, নিশ্চয়ই। এই, তুমিও জয়েন করতে পারো আমাদের আড্ডায়। আসছি। আছি। বৃষ্টির পরের আকাশে একটু রোদ উঠেছে, কিন্তু সেই আলো এই বাড়ির কোথাও একটা দীর্ঘ ছায়া পড়ে আছে। সেই ছায়ার নাম অপূর্ণতা। আর সেই অপূর্ণতার ভেতরেই ধীরে ধীরে মানুষ একদিন নিজের কাছ থেকেও হারিয়ে যায়। তোমাদের জায়গাটা কিন্তু ভারী সুন্দর, কত সবুজ, মানুষগুলো খুব সুন্দর। চা। এই দাও 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 দাও, চা দাও দাও। তা দুই বন্ধুর কি এত গল্প চলছে শুনি? আরে বসুন বসুন। এই কত কিছু জানতে পারছি ওর কাছ থেকে লাবণ্য। এই অমিত বলছিল ওর এই জায়গাটা খুব খুব ভালো লেগেছে। হ্যাঁ, জায়গাটা বেশ ভালো, শান্তির একদম জায়গা। একদম। মানুষজনও না বেশ ভালো, জানো। হ্যাঁ, সে তো কালই প্রমাণ মিলল, আপনাদের গ্রামেরই মানুষ। আচ্ছা শোভন, অবনীকে? অবনী এ বাড়িরই ছেলে, খুব ছোটবেলা থেকে এই বাড়িতে। গ্রামের লোক তো এই বাড়ি অবনীর বাড়ি বলেই জানে।
এই সেদিন সেদিন কি হয়েছিল বলো বলো। আরে সেদিন জেলেপাড়া থেকে রিকশায় উঠেছি, বললাম বয়েজ স্কুলের কাছে শোভনলাল অধিকারীদের বাড়ি যাব। সে তো কিছুতেই বুঝতে পারে না, শেষে আমায় বলে আপনি অবনীদের বাড়ি চেনেন? আমি বললাম, হ্যাঁ গো, ওখানেই তো যাব। দেখো কাণ্ড, কাল বৃষ্টি ভেজা মাঝরাতে বিবেক যখন চিৎকার করে ডাকছিল অবনী বাড়ি আছো, মনে হচ্ছিল দুয়ারেটে ঘুমিয়ে আছে পাড়া। আর সহসা শুনি রাতের কড়া নাড়া, অবনী বাড়ি আছো। শক্তি চট্টোপাধ্যায়। আপনি পড়েছেন? উপন্যাসও, কমলা রঙের রোদ্দুরও মেখেছি। এই এই জানো, অমিত কিন্তু বড় ডাক্তারই নয়, ও খুব খুব ভালো আবৃত্তি করে গো। না 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 না, তেমন কিছু নয়। ওই ওই শোভনকে বলছিলাম, এখানে পরিবেশটা কি সুন্দর না, মেঘলা আকাশ, ঠিক। এমনিতেই মন ভালো হয়ে যায়, ওই কবিতার মতো। শোনাবেন না? বৃষ্টি পড়ে এখানে 12 মাস, এখানে মেঘ গাভীর মতো চড়ে, পরাংমুখ সবুজ নালি ঘাস দুয়ার চেপে ধরে। অবনী বাড়ি আছো? দুয়ার এটে ঘুমিয়ে আছে পাড়া, কেবল শুনি রাতের কড়া নাড়া। অবনী বাড়ি আছো? আধে কলিন হৃদয়ে দূরগামী, ব্যথার মাঝে ঘুমিয়ে পড়ি আমি। সহসা শুনি রাতের কড়া নাড়া। অবনী বাড়ি আছো? মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন। অপূর্ব, অসাধারণ। আরে আমার পালা তো সাঙ্গ হলো, এবার আপনার পালা ম্যাডাম। কি কবিতা? হ্যাঁ, গানও হতে পারে, যা আপনার মনে হয়। আমি গান জানি, আপনি জানলেন কি করে? সব কথা কি বলতে হয়? কিছু মানুষকে দেখলেই জানেন বোঝা যায় ভিতরে একটা নদী আছে। তাই? লাবণ্য চোখ কেঁপে উঠল। এই কথাগুলো বহুদিন কেউ বলেনি তাকে। বেশ, আমি না হয় একটা কবিতাই শোনাই আপনাদের। রবীন্দ্রনাথ শোনাই? নিশ্চয়। শূন্য ছিল মন, নানা কোলাহলে ঢাকা, নানা আনাগোনা আঁকা দিনের মতন, নানা জনতায় ফাঁকা, কর্মে অচেতন। শূন্য ছিল মন, জানি না কখন এলো নুপুরবিহীন নিঃশব্দ গোধূলি। দেখি নাই স্বর্ণ রেখা, কি লিখিল শেষ লেখা দিনান্তেরও তুলি। আমি যে ছিলাম একা, তাও ছিন ভুলি। আইলো গোধূলি, হেনকালে আকাশের বিস্ময়ের মতো কোন স্বর্গ হতে চাঁদ খানি লয়ে হেসে শুক্ল সন্ধ্যা এলো আধারের স্রোতে। বুঝি সে আপনি মেশে আপন আলোতে এলো কোথা হতে। জ্যোৎস্না সন্ধ্যা তারই মতো আকাশ বাহিয়া এলো মোর বুকে। কোন দূর প্রবাসের লিপিখানি আছে এর ভাষাহীন মুখে। সে যে কোন উৎসুকের মিলন কৌতুকে এলো মোর বুকে। আর কিছু বুঝি নাই, শুধু বুঝিলাম আমি আছি একা। এই শুধু জানিলাম, জানি নাই তার নাম, লিপি যার লেখা। এই শুধু বুঝিলাম, না পাইলে দেখা রব আমি ওহে হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে মাঝে মাঝে তব। জানেন, গান না গাইতে গাইতে এখন গাইলে না শ্বাস নিতে পারি না কখনো কখনো। তো গান না কেন মাঝে মাঝে? ভয় করে, মনে হয় যে মানুষটার জন্য এত গান, সে যদি শুনতেই না পায় তাহলে সুরগুলো যাবে কোথায়? লাঞ্চ পর্ব শেষ হয়েছে, বেশ আয়েশ করি।
মাটির ভাঁড়ে টক দই, পোস্ত, চিংড়ি, গরম ভাতের ধোঁয়া। গ্রামের বাড়ির খাওয়ায় যে এক ধরনের আত্মীয়তা থাকে, সেটা শহরের পাঁচতারা হোটেলে মেলে না। সকলেই খুশি, আড্ডা হয়েছে, হাসাহাসি হয়েছে। তবু মানুষের ভেতরে কিছু কিছু ঘর থাকে যেখানে উৎসব পৌঁছয় না। খাওয়ার পর বিশ্রামে গেছে সবাই। শোভনলাল নিচে গেছে গ্রামের কয়েকজনের সঙ্গে দেখা করতে, রিতম নিজের ঘরে। কিন্তু অমিতর ঘুম এলো না। চিকিৎসকেরা প্রায় অন্যের ঘুম ফেরান, নিজেদের ঘুম হারিয়ে ফেলেন। অমিত উঠে দাঁড়ালো জানালার সামনে। দূরে, অনেক দূরের আকাশে, যেখানে দিগন্ত এসে পৃথিবীর কপালে চুমু খাচ্ছে, আহা, সেখানে মেঘ বালিকারা খেলা করছে। কালো, ধূসর, নীলছে। মেঘের বিশাল সামিয়ানায় আলো আঁধারির এক অদ্ভুত নাট্যমঞ্চ দেখছি। কতদিন এভাবে আকাশ দেখিনি। পুনেতে ব্যস্ত হাসপাতাল, কনফারেন্স, চেম্বার, ডজন ডজন মানুষ আর অসংখ্য মানসিক ভাঙনের ইতিহাস। সব মিলিয়ে আমার নিজের ভেতরটাও ধীরে ধীরে একটা অপেক্ষাহীন রেল স্টেশন হয়ে উঠেছিল যেন। আর আজ এই গ্রামের আকাশ হঠাৎ কেন জানি আমায় থামতে বলছে। বড় একা লাগছে। যে মানুষ অন্যের একাকিত্বের ব্যাখ্যা দেয়, সেও কি একা হয়? হয় হয়, সবচেয়ে বেশি হয়। কারণ যারা মানুষের মন নিয়ে কাজ করে, তারা ধীরে ধীরে নিজেদের কষ্ট বলার ভাষাটাও হারিয়ে ফেলে। অমিতর মনটা এলোমেলো হয়ে গেল, উদাস বাউলের মতো। মনে হচ্ছিল এই আকাশের নিচে সে নিজেও যেন কোনো হারিয়ে যাওয়া মানুষ। এই আধারে বড় একা লাগে, এই আধারে মেঘের খেলা। সন্ধ্যের দিকে খানিকটা বৃষ্টি হলো। আকাশ গ্রামের বৃষ্টি শহরের মতো নয়। এখানে বৃষ্টি নামলে মনে হয় পৃথিবী যেন একটু ধুয়ে মুছে নেয় নিজেকে। দুই বন্ধু সময় কাটছিল বেশ। মাঝে মাঝে বাড়ির অন্য লোকজন এসে বসেছে। কেউ গ্রামের গল্প বলছে, কেউ বর্ষামঙ্গলের অনুষ্ঠানের কথা, কেউ পুরনো জমিদার বাড়ির কিংবদন্তি কাহিনী। অমিতর মন্দ লাগছিল না, বরং বহুদিন পরে মানুষের স্বাভাবিক কথাবার্তার ভিতর সে এক ধরনের উষ্ণতা খুঁজে পাচ্ছিল। দেখেছো অমিত, এখানে সন্ধে মানেই কিন্তু আড্ডা। আর কলকাতার মতো তাই তো দেখছি। সবাই মোবাইলে গুঁজে থাকে না। আসলে এই জিনিসটাই তো হারিয়ে যাচ্ছে গো ধীরে একদম। ধীরে। মানুষ এখন কথা বলে কম, স্ট্যাটাস দেয় বেশি। তবু এই সব কিছুর মাঝেও অমিতর মনে হচ্ছিল কোথাও যেন একটা অনুপস্থিতি আছে, একটা না থাকা। আচ্ছা শোভন, এই লাবণ্য কোথায়? ওর শরীরটা বোধহয় আবার ঠিক নেই গো। সন্ধে থেকেই ঘরে শুয়ে আছে। আমি তো চুপ করে গেল। তার চোখে হঠাৎ সেই বিকেলের বারান্দাটা ভেসে উঠল। কবিতা, গান, ভেজা আলো আর এক নারীর নিঃশব্দ ক্লান্তি। ডিনারের টেবিল জমে উঠল বেশ। গরম লুচি, খাসির মাংস, চাটনি, পায়েস, খাওয়া দাওয়ায় কোনো খামতি নেই। এখনো লাবণ্য এলো না। কখনো কখনো একজন মানুষের অনুপস্থিতি পুরো ঘরের আলো বদলে দেয়। অমিত সেটা অনুভব করছিল। সে বুঝতে পারছিল লাবণ্য শুধু অসুস্থ নয়, সে ধীরে ধীরে নিজের ভিতর ঘরের দরজাটা বন্ধ করে দিচ্ছে। সবাই ঘুমিয়ে পড়েছে। শোভনলাল
আজ ঘুমের ওষুধ খেয়েছে। মাঝে মাঝে খেতে হয় ওকে, নিশ্চিন্ত অচেতন ঘুম। একটা মানুষ যখন দীর্ঘদিন ধরে নিজের সংসারের ভেতরে কান্না শুনতে পায় না, তখন ঘুম তার কাছে আশ্রয়, আশ্রয় হয়ে ওঠে। অমিতের ঘরে এখনো আলো জ্বলছে, টেবিলের ওপর খোলা হিচককের বই, কিন্তু অমিত পড়ছে না। চোখ বইয়ের ওপর, মন কোথাও বহু দূরে। হঠাৎ দরজাটা খুব আস্তে একটু ফাঁক হলো। এ কি, এত রাতে আপনি এখানে? কেন, ভয় লাগছে? আমি মেন্টাল পেশেন্ট তাই? না না, মানে এত আমার রাতে। রোগ, আমি একা থাকি, একাকিত্ব আমার মনে অসুখের বাসা বেঁধেছে। আপনি এত বড় সাইকিয়াট্রিস্ট, আপনি এসেছেন আমাকে রোগ সে কি, না 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 না, মানে ব্যাপারটা সেরকম নয়। একাকিত্বের যে কারণ, সে এই একাকিত্বকে কি করে করবে বারণ? ঠিক বুঝলাম না, মানে আমি না বোঝার মতো এত কি জটিল? কখনো কখনো কোন একটি ছোট্ট ঘটনা মণিমুক্তোর মতো কালের কৌটোর মধ্যে লুকোনো থাকে। দুটি লোক তার খবর জানে, আর সেই ঘটনা নদী একদিন সমুদ্র হয়ে ওঠে। আপনি রবীন্দ্রনাথ খুব ভালোবাসেন না? শুধু আমি কেন, তুমিও তো ভুলে গেলে। মিলনের প্রথম দিনের বাঁশি কি বলেছিল? সে বলেছিল, সেই মানুষ আমার কাছে এলো যে মানুষ আমার দূরের। সেদিন কিছু বলিনি, কিন্তু আজ বলছি, ধরলেও যাকে ধরা যায় না তাকে ধরেছি, পেলেও যাকে পাওয়া যায় না তাকে পেয়েছি মিতা। আরে বন্যা, আমি তোমায় কালই চিনেছি মিতা। ওই রাতে যখন তুমি এলে, আমি ওই জানালার ফাঁক দিয়ে একবার মনে হলো ছুটতে যাই, আবার মনে হলো না, থাক। কিন্তু তুমি তুমি আমায় চেনোনি, সকালে দেখেও। 20টা বছর অনেক সময়, কত কিছু বদলে যায়, ভেঙে যায়। যেমন বদলেছো তুমি, তোমার চেহারায়, তোমার ব্যক্তিত্বে। তোমারও তো কত বদল ঘটেছে মিতা। কি অপূর্ব সুন্দর দেখতে হয়েছ তুমি। কানের দুপাশে রূপলি রূপলি চুল খেলা করে, রিমলেস চশমা, ব্যক্তিত্বময় চেহারা, তারপরে তো এখন আবার ডাক্তার বাবু। পৃথিবী জুড়ে তোমার নাম ডাক। কত বড় বড় কাজ করছো, আস্তে আস্তে কথা বলো, জীবনে কোনো টেনশন নেই। যে বলো, সত্যি বলবো, আমি কিন্তু কতবার ভেবেছি সেই কথা। আবার বছর 20 পরে তার সাথে দেখা হয় যদি, আবার বছর 20 পরে হয়তো ধানের ছড়ার পাশে কার্তিকের মাসে, তখন সন্ধ্যার কাক ঘরে ফেরে, তখন হলুদ নদী নরম নরম হয়, সর ঘাস ওগলায়। মনিয়ার ঘরে রাত, শীত আর শিশিরের, জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার। তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমায় আবার। দুজনেই চুপ। কবিতার সঙ্গে সঙ্গে ঘরটা বদলে যেতে লাগলো। মনে হচ্ছিল এই রাত আর এই গ্রাম গ্রাম নয়, তারা ফিরে গেছে একটা পুরনো বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে, যেখানে দুজন তরুণ তরুণী একসঙ্গে জীবনানন্দ পড়ত। অমিতর বুকের ভেতরটা কেঁপে উঠছিল যখন সে মিতা ডাকটা শুনল। মিতা, এই নামে তাকে বহু বছর কেউ ডাকেনি। এই একটি শব্দ হঠাৎ 20 বছরের ধুলো সরিয়ে দিল। শোভনলালের সংসারে সে লাবণ্য, ছেলের কাছে মা, কিন্তু বন্যা, সে তো এক অন্য মানুষ।
হয়তো এসেছে চাঁদ মাঝরাতে এক রাশ পাতার পিছনে, সরু সরু কালো কালো ডালপালা মুখে নিয়ে তার শিরিষের অথবা জামের, ঝাউয়ের, আমের। 20 বছরের পরে তখন তোমার এটাই মনে। কত বছর পরে আবার তোমাকে দেখলাম মিতা। মিতা 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 শুনবে, একটা নতুন গান তুলেছি। আমন্ত্রণ আগে, তারপরে চা, তারপর আগে চা খাওয়াও, তারপরে গান। এই তুমি না একদম অসভ্য। আর তুমি তুমি তো একেবারে বর্ষার মতো, হঠাৎ আসো সব ভাসিয়ে দিয়ে চলে যাও। কোথায় যাই কে জানে কাকে ভেজাতে। তবে রে দাঁড়া, আরে, আরে, এই, ছাড়ো, 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 লাগছে, লাগছে তো, লাগুক লাগুক। লাগুক। হাসি ভেজা চুল, কাঁপতে থাকা আঙুল, সেই সব দিন আজও কোথাও রয়ে গেছে। মানুষ বদলায়, সময় বদলায়, সংসার বদলায়, কিন্তু কিছু প্রেম পুরনো বৃষ্টির গন্ধের মতো, একবার ফিরে এলে সারা ঘর ভিজিয়ে দেয়। অনেক রাত হলো বন্যা, যাও এবার ঘুমোতে যাও। ঘুম আসছে না? না, ঘুম এখন আর আমাকে চেনে না মিতা। আমি জানি তুমি খুব একা। হ্যাঁ মিতা, মানুষের ভিড়েও একা থাকা যায় জানো, একই বিছানায় শুয়েও। জানি তোমার একাকিত্ব হলো সেই ঘর যেখানে মানুষের শব্দ থাকে কিন্তু সম্পর্ক থাকে না। আমি মাঝে মাঝে ভাবি, আমি যদি হঠাৎ হারিয়ে যাই, কেউ কি সত্যি খেয়াল করবে? করবে গো, করবে করবে, কিন্তু কিন্তু তার আগে তোমাকে নিজের কাছে ফিরতে হবে। মিতা, গ্রীষ্মের দাবদাহের পর এক পশলা কচি কিশলয়কে মাথা তুলতে সাহায্য করেছিল, কিন্তু কি অদ্ভুত ব্যাপার দেখো, কোথা থেকে একটা ঝড় এসে কচি কিশলয়ের মাথা মুড়িয়ে দিয়ে চলে গেল। আমরা যেন কোথায় বিচ্ছিন্ন হয়ে গেলাম। হ্যাঁ বন্যা, জীবনের সব আনন্দ এক লহমায় হারিয়ে গেল। আমাকে চলে যেতে হলো অন্য আরেক পৃথিবীতে, বাবার কড়া শাসনে, বোঝো তো। হ্যাঁ, আর আমাকে জোর করে ফেলে দেওয়া হলো সংসার সমুদ্রে। শোভনলাল বাবার ছাত্র, সুতরাং যোগ্য পাত্র। এ যেন ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া, মেঘের আঁচল টেনে বলল, ওঠ ছুরি, তোর বিয়ে। কিন্তু কি জানো, বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনো দিনই ভুলতে পারল না। বিশ্বাস না হয়তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর, ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল। বন্যা, বলো মিতা, তোমার মনে আছে বন্যা, আমরা বলতাম উড়াবো ঊর্ধ্বে প্রেমের নিশান দুর্গম পথ মাঝে, দুর্দম বেগে দুঃসহতম কাজে। হ্যাঁ, এও বলতাম, মৃত্যুর মুখে দাঁড়ায়ে জানিব তুমি আছো, আমি আছি। আমরা দুজনেই আছি, কিন্তু কি অদ্ভুত দেখো, দুজনের দুটো পৃথিবীতে। হ্যাঁ, তোমার পৃথিবীর সঙ্গে আমার পৃথিবীর কত বিস্তর ফারাক। একটা কথা জিজ্ঞেস করবো তোমায়, ঠিক ঠিক করে বলবে তো? নিশ্চয়, বলো। আমাদের গেছে যে দিন, একেবারেই কি গেছে? রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। সত্যি কি তাই মিতা? কত কিছু বদলে যায়, বদলে যাবে, কিন্তু এই মুহূর্তটুকুই হয়তো থেকে যাবে চিরকাল, জানবে না কেউই। বহুদূরে রসীম আকাশ,
আজ বনরাজি নীলা পৃথিবী শিয়রের কাছে নত হয়ে পড়ল। কানে কানে বললে, আমি তোমারই। পৃথিবী বললে, সে কেমন করে হবে, তুমি যে অসীম, আমি যে ছোট। আকাশ বললে, আমি তো চারদিকে আমার মেঘের সীমা টেনে দিয়েছি। পৃথিবী বললে, তোমার যে কত জ্যোতিষ্কের সম্পদ, আমার তো আলোর সম্পদ নেই। আকাশ বললে, আজ আমি আমার চন্দ্র, সূর্য, তারা সব হারিয়ে ফেলে এসেছি। আজ আমার একমাত্র তুমি আছো। পৃথিবী বললে, আমার অশ্রু ভরা হৃদয় হাওয়ায় হাওয়ায় চঞ্চল হয়ে কাঁপে, তুমি যে অবিচলিত। আকাশ বললে, আমার অশ্রু আজ চঞ্চল হয়েছে, দেখতে কি পাওনি? আমার বক্ষ আজ শ্যামল হলো তোমার ওই শ্যামল হৃদয়টির মতো। সে এই বলে আকাশ পৃথিবীর মাঝখানকার চির বিরহটাকে চোখের জলের গান দিয়ে ভরিয়ে দিলে। এমনটাই বোধহয় হওয়ার কথা ছিল। আপাতত দুজনের দুটি পথ দুদিকে বেঁকে গেল। পরদিন সকাল, প্রসন্ন নবীন, নরম সূর্যের আলো ছড়িয়ে পড়েছে চারদিকে। রাজীবপুরের বৃষ্টিস্নাত পথ নব রবি কিরণে মাখামাখি। স্নান সেরে অমিত তৈরি, এবার তাকে বেরোতে হবে। শোভনলাল অমিতের কাছে এলো। কি ভাইয়া, এত সকাল সকাল তৈরি? কেউ তো এখনো ওঠেইনি। পোস্ট লাঞ্চ বেরোলে হতো তো। এ হবে না? না ভাইয়া, সেটি আর হবে না, কাজ রয়েছে অনেক। কিন্তু লাবণ্য যে এখনো ঘুমিয়ে গো। তুমি চলে যাচ্ছ, ওর সঙ্গে দেখা করে যাবে না না একটু? না 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 না, ওকে ঘুমোতে দাও। অমিত রায় বেরিয়ে পড়ল, জানালার ফাঁক দিয়ে লাবণ্য তাকিয়ে। অমিত এগিয়ে চলেছে, না দেখার সীমা ক্রমশ বাড়ছে। একটা সময় অমিত পথের বাঁকে রাজীবপুরের গাছগাছালির ফাঁকে হারিয়ে গেল। লাবণ্য তখনও চেয়ে, কেবল চোখ থেকে তবু দুফোঁটা জল মনে রেখো গাল বেয়ে গড়িয়ে পড়ল মাটিতে। তবু মনে রেখো, যদি দূরে যায় চলে, তবু মনে রেখো, যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায়, নব প্রেম জালে, মনে রেখো, যদি থাকি কাছাকাছি, দেখিতে না পাও ছায়ার মতন, আছি না আছি, মনে রেখো, তবু মনে রেখো, যদি জল আসে আখি পাতে, যদি জল আসে আখি পাতে, একদিন যদি খেলা থেমে যায়,
রেখো একদিন যদি বাধা পড়ে কাজে শারদ প্রাতে তবু মনে রেখো যদি পড়িয়া মনে যদি পড়িয়া মনে ছলো ছলো জলনায় দেখা দেয় নয়ন কোণে তবু মনে রেখো মনে রেখো